হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সন্দীপ চন্দ্র SVHS। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক বাংলা ক্লাস 10 পার্ট 4। এই মডেল অ্যাক্টিভিটি টাস্কটি ছাত্রছাত্রীদের জন্য সলভ করে পাঠিয়েছেন বিশিষ্ট শিক্ষক এস চৌধুরী স্যার। তো আমরা শুরু করছি মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10-এর পার্ট 4। তোমরা গোটা ভিডিওটাকে দেখো, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে ক্লিক করো, যাতে পরবর্তীকালে এই ধরনের ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। তো চলে আসছি, প্রথমে দেখো রয়েছে 1-এর 1। এখানে বলা রয়েছে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1-এ বলা হয়েছে তপনের লেখা যে গল্পটি সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছিল সেটা কোন অপশান? না, অপশান হচ্ছে গ, প্রথম দিন। 1.2 পাঠ্য অসুখী একজন কবিতাটির অনুবাদক কে? সঠিক উত্তর হচ্ছে অপশান খ। দুটো খ হয়ে গেছে অ্যাকচুয়ালি, যে কয়ের পরে যে খটা আছে সেই খ, নবারুণ ভট্টাচার্য। 1.3 আফ্রিকা কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যগ্রন্থে রয়েছে সেই কাব্যগ্রন্থটির নাম হচ্ছে অপশান গ, পত্রপুট। 1.4 বাবু কুইল ড্রাইভার্স কথাটি বলতেন, কে বলতেন? না, এটার জন্য সঠিক উত্তর হচ্ছে অপশান খ, লর্ড কার্জন। 1.5 যে কাব্যগ্রন্থটি শঙ্খ ঘোষের লেখা নয় সেই কাব্যগ্রন্থটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশান ক, দিন ও রাত্রি। এরপরে আমরা চলে আসছি কম বেশি 20টি শব্দে উত্তর লেখো। 2.1 কোন কথাটি শুনে তপনের চোখ মার্বেল হয়ে গিয়েছিল? তো চলো এই উত্তরটা স্যার যেটা লিখে পাঠিয়েছেন আমরা সরাসরি সেটা দেখে নিই। দেখো 2.1-এর উত্তর হলো, তপন যখন শুনল তার সদ্য বিবাহিতা ছোট মাসির স্বামী অর্থাৎ তার নতুন মেসো একজন লেখক, তখন বিস্ময়ে তার চোখ মার্বেলের মতো হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি কি আছে। 2.2 প্রশ্নটি হলো, অসুখী একজন কবিতাটি পাবলো নেরুদার কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? তো চলো এর উত্তর দেখে নিই। 2.2 এর উত্তর, চিলির কবি পাবলো নেরুদার স্প্যানিশ ভাষায় রচিত এক্সট্রা ভ্যাগারিয়া কাব্যগ্রন্থের লা ডেসডিচারা কবিতাটি ইংরাজিতে অনুদিত হয় দ্য আনহ্যাপি ওয়ান নামে। নবারুণ ভট্টাচার্য অসুখী একজন শিরোনামে কবিতাটি বাংলায় অনুবাদ করে সংকলিত করেছেন বিদেশি ফুলে রক্তের ছিটে গ্রন্থে। এরপরে আমরা 2.3-এর উত্তরটা দেখি। 2.3 হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে প্রাবন্ধিক ছেলেবেলায় কার লেখা জ্যামিতি পড়েছিলেন বলে জানিয়েছেন? তো এর উত্তর দেখো। 2.3 প্রশ্নটি ভুল আছে, বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে এই উত্তরটি আছে। যেহেতু প্রশ্নটি ভুল সেই জন্যে স্যার এই উত্তরটি দেননি। এরপরে আমরা চলে আসছি 2.4-এর প্রশ্ন এবং তারপরে তার উত্তরে। 2.4-এর প্রশ্ন দেখো, আফ্রিকা কবিতায় দিনের অন্তিমকাল কিভাবে ঘোষিত হয়েছিল? তো চলো এর উত্তর দেখি। 2.4-এর উত্তর, গুপ্ত গহ্বর থেকে বেরিয়ে এসে পশুরা দিনের অন্তিমকাল ঘোষণা করেছিল। এবার 2.5-এর প্রশ্ন। 2.5-এর প্রশ্ন, আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় কবি পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি নির্দেশ করেছেন? চলো এর উত্তর দেখি। 2.5-এর উত্তর, হিমানি অর্থাৎ বরফের বাঁধ ভঙ্গুর ও অস্থায়ী। হিংসার উন্মত্ততা সাধারণ মানুষের বেঁচে থাকাকে দুঃসহ করে তুলেছে। পাহাড়ি পথকে বরফ যেমন দুর্গম করে তোলে, তেমনি এই হিংসা সভ্যতার গতিপথকে দুর্গম করে তোলে। এবার আমরা কোয়েশ্চেন 3.1টা দেখে নিই। 3-এ বলা হয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর লেখো। 3.1 ওর হবে বক্তাকে কেন তার এমন মনে হয়েছে? চলো এর উত্তরটা দেখি। 3.1 উত্তর, বক্তা তপনের ছোট মেসো। তপনের বাড়ির লোকেরা যেখানে তপনের লেখা গল্প শুনে হাসাহাসি করছে, সেখানে মেসো কিন্তু
তপনকে গল্প লেখায় উৎসাহ দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তপনের বয়সী অন্য ছেলেরা যেখানে প্রথম গল্প লিখতে বসে হয় রাজা রানীর গল্প লেখে, নতুবা লেখে খুন জখম অ্যাক্সিডেন্টের গল্প, অথবা লেখে অনাহারে মৃত্যুর কাহিনী, সেখানে তপন লিখেছে ওর ভর্তির দিনের অভিজ্ঞতা আর অনুভূতি নিয়ে গল্প, যা তপনের লেখার একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। এবার পরের প্রশ্ন 3.2, অসুখী মানুষ কবিতায় কার মাথার ওপর বছরগুলি কেন পরপর পাথরের মতো নেমে এসেছিল? এর উত্তর, পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতায় কবি কথকের প্রিয় নারীর মাথার ওপর একটার পর একটা পাথরের মতো বছরগুলি নেমে এলো পরপর। পাহাড়ে ধস নামলে যেমন একটার পর একটা পাথর নেমে আসে, সেভাবেই কথকের ফেরার অপেক্ষায় বছরগুলি নেমে এলো। গৃহযুদ্ধের সময় বিপর্যস্ত হয়ে বা যুদ্ধে অংশ নিতে চলে যাওয়ার সময় কথক তার ফিরে আসার অপেক্ষায় দরজায় দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন প্রিয় নারীকে। সে নারী তার স্বদেশের প্রতিমূর্তি। কিন্তু কথক আর ফেরেননি। তার ফিরে আসার অপেক্ষায় বছরগুলি পাথরের মতো ভারী হয়ে উঠল। সেই মেয়েটি তথা মাতৃভূমি বিচ্ছেদ বেদনায় আর অন্তহীন প্রতীক্ষায় ভারাক্রান্ত হলো। তাই বছরগুলি পাথরের মতো নেমে এলো বলা হয়েছে। এবার প্রশ্ন 3.3, আমরা ভিখারি 12 মাস। আয় আরও বেঁধে বেঁধে রাখি কবিতায় কবির এমন মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। উত্তর দেখো। উত্তর 3.3, শঙ্খ ঘোষের আয় আরও বেঁধে বেঁধে রাখি কবিতায় আমরা বলতে সাধারণ মানুষদের বোঝানো হয়েছে। আমাদের সমাজ ব্যবস্থা পরিচালিত হয় বিত্তবান ও ক্ষমতাবান মানুষদের দ্বারা। সমাজের অধিকাংশ সাধারণ মানুষ সব দিক থেকেই উপেক্ষিত থাকে। ইতিহাসে তাদের কোনো স্বীকৃতি থাকে না। পরিবেশিত বিকৃত ইতিহাসে সাধারণ মানুষের অবদান তো স্বীকৃতি পায়ই না, বরং তারা সমস্ত অধিকার থেকে বঞ্চিত হয়ে দিন কাটায়। ক্ষমতাশালীদের অনুগ্রহে জীবন কাটানো এই সব মানুষেরা নিজেদের কথা বলতে পারে না বলেই বা সভ্যতার ধারক হয়েও প্রচারের আলোয় থাকতে পারে না বলেই এদের ভিখারি বলা হয়েছে। এবার প্রশ্ন 3.4। 3.4 এর প্রশ্ন দেখো, উদ্ভ্রান্ত আদিম যুগের কথা আফ্রিকা কবিতায় কিভাবে উল্লিখিত হয়েছে? তো চলো এর উত্তরটা দেখি। 3.4 এর উত্তর, বিশ্ব সৃষ্টির প্রথম পর্বে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে তার নতুন সৃষ্টিকে বারবার ধ্বংস করছিলেন, সেই সময় উত্তাল সমুদ্র প্রাচ্য বিশ্বের ভূখণ্ড থেকে আফ্রিকাকে বিচ্ছিন্ন করে বনস্পতির নিবিড় পাহারায় আবদ্ধ করে। বিশ্ব সভ্যতার থেকে আলাদা হয়ে গিয়ে আলো ছায়াময় গভীর অরণ্যের রহস্যপূর্ণ পরিবেশে নিভৃতে আফ্রিকা নিজেই নিজের অরণ্যভূমির দুর্ভেদ্য রহস্যকে চিনতে শুরু করে। এরপরের প্রশ্ন 3.5। 3.5 প্রশ্নটি হলো, আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। সেই আপিসের চিত্র লেখক কিভাবে উপস্থাপিত করেছেন? চলো এর উত্তরটা দেখি। প্রশ্ন 3.5 এর উত্তর, সাংবাদিকতা পেশা সূত্রে প্রাবন্ধিক লেখালেখির সঙ্গে যুক্ত। সংবাদপত্রের অফিসে সবাই কম্পিউটারে কাজ করতে অভ্যস্ত। সবার সামনে চৌকো আয়নার মতো কাঁচের স্ক্রিন, তার নিচে বসানো টাইপরাইটারের মতো কিবোর্ডের বোতামগুলোতে অক্ষর অথবা বর্ণ লেখা। বোতামগুলোর ওপর আঙুলের আলতো চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে স্ক্রিনে লেখা ফুটে ওঠে। প্রাবন্ধিক তার পুরনো কলমে লেখার আবেগকে আঁকড়ে থাকলেও আধুনিক যুগের নতুন লেখক সাংবাদিকরা উন্নত প্রযুক্তিকে সাদরে বরণ করে নিয়েছেন। তারা এই প্রযুক্তির মাধ্যমে অনবরত লিখে চলেছেন। মাঝে মাঝে পর্দার দিকে চোখ তুলে দেখছেন লেখা ঠিক ঠিক ফুটে উঠছে কিনা। প্রাবন্ধিক শ্রীপান্থ
কাগজে কলমে যা লেখেন সেগুলো নতুন যুগের লেখকেরা এভাবেই টাইপ করে ছাপার জন্য তৈরি করে দেন। ওই সংবাদপত্রের অফিসে শ্রীপান্ত ছাড়া কারো হাতে কলম নেই। এরপরে আমরা আসছি 4 দাগের প্রশ্নে। নিচে 4 দাগে বলা আছে, নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো, কম বেশি 150 শব্দে। 4.1, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে? সেই ঘটনার প্রতিক্রিয়া কি হয়েছিল? জ্ঞানচক্ষু গল্প অনুসরণে বুঝিয়ে দাও। উত্তরটি দেখো। উত্তর, প্রখ্যাত শিশু সাহিত্যিক আশাপূর্ণা দেবীর গল্প জ্ঞানচক্ষুর কেন্দ্রীয় চরিত্র তপন। বিশাল পৃথিবীতে স্বল্প বাস্তবতাবোধ নিয়ে আর 5টা শিশুর মতোই তারও পথ চলা। লেখকের সম্পর্কে তার ধারণা সে কথাই বলে। সেই তপন তার নতুন লেখক মেসমশাইয়ের সান্নিধ্যে এসে তার প্রতিভাকে বিকশিত করে কাঁচা হাতে লিখে ফেলে একটা আস্ত গল্প। সেই গল্প মেসোর হাতে গেলে মেসো তপনের ও বাড়ির লোকেদের মন রাখার জন্য তা সামান্য কারেকশন করে সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দেওয়ার অঙ্গীকার করেন ও সেটি নিয়ে যান। এর বেশ কিছুদিন পরে সন্ধ্যাতারা পত্রিকায় গল্পটি ছেপে বেরোয়। তপনের কাছে এই চমকপ্রদ ঘটনাটি অলৌকিক বলে মনে হয়েছিল। অলৌকিক শব্দটির আবিধানিক অর্থ হল মানুষের পক্ষে যা সম্ভব নয় বা পৃথিবীতে সচরাচর ঘটে না। এক্ষেত্রে ছোট্ট তপনের লেখা গল্প পরিবেশ ও পরিস্থিতির সমন্বয়ে যেভাবে ছাপার অক্ষরে প্রকাশিত হয়েছিল সেটাই অলৌকিক। আসলে তপনের লেখক সম্পর্কে অদ্ভুত ধারণার অবসান, গল্প লেখা, তা মেসোর হাত ধরে ছাপার অক্ষরে প্রকাশিত হওয়া প্রভৃতি ঘটনাগুলি তার কাছে এতটাই অবিশ্বাস্য যে তার মনে হয় সমস্ত ঘটনাটি যেন অলৌকিক। এবারে আমরা পরের প্রশ্নে আসছি। 4.2, আয় আরও বেঁধে বেঁধে রাখি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা? কবিতায় এই আহ্বান ধ্বনিত হয়েছে কেন? চলের উত্তরটা দেখি। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবির এই কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত। এই কবিতায় কবি অস্থির সময়ে মানুষের সংকটের ছবিকে তুলে ধরেছেন। রাজনৈতিক আদর্শহীনতা যেমন মানুষকে সঠিক পথ দেখাতে ব্যর্থ হচ্ছে, তেমনি সাম্রাজ্যবাদ, ধর্মান্ধতার মতো অসুখ সমাজকে রক্তাক্ত করছে। অস্তিত্বের সংকটে বিপদগ্রস্ত হয়ে পড়েছে মানুষ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। এই সংকট থেকে মুক্ত হওয়ার জন্য প্রেরণা সংগ্রহ করার মতো কোনো ইতিহাসও আমাদের নেই, কারণ ক্ষমতাবান শাসকেরা যে ইতিহাস আমাদের উপহার দিয়েছে তা বিকৃত এবং তাদের মতো করে গড়ে তোলা। এখানে ভিখারি হয়ে বেঁচে থাকাটাই মানুষের নিয়তি। এই হতাশার মধ্যেই মুক্তির পথ খুঁজেছেন কবি। তার মনে হয়েছে কোথাও কিছু না থাকলেও এমন কিছু মানুষ এখনও সমাজে রয়েছে যারা তৈরি করবে সম্প্রীতির ও সৌভ্রাতৃত্বের পথ। সে কারণেই দরকার পরস্পরের হাত ধরা। কোনো পথ দেখতে না পাওয়ার সময়ে হাতে হাত রেখে বেঁধে থাকাটা অত্যন্ত জরুরি। এবার আমরা পরের প্রশ্ন দেখি। 4.3, এখানে বলা আছে, দস্যুরা কিভাবে আফ্রিকার ইতিহাসে তীর চিহ্ন এঁকে দিয়েছিল তা আফ্রিকা কবিতা অনুসরণে আলোচনা করো। তো চলের উত্তরটা দেখি। উত্তরটি দেখো। রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতায় উদ্ধৃত পংক্তিটিতে অপমানিত আফ্রিকাকে এ কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ তার আফ্রিকা কবিতায় অপমানিত ইতিহাস বলতে সাম্রাজ্যবাদী শাসকের দ্বারা শোষিত আফ্রিকার বঞ্চনা ও লাঞ্ছনার ইতিহাসকে বুঝিয়েছেন। সৃষ্টির সূচনা থেকেই আফ্রিকা অরণ্যাবৃতা। সে তথাকথিত উন্নত সভ্যতার আলো থেকে বহু দূরে নির্বাসিত ছিল। সভ্য ইউরোপীয় সভ্যতার চোখেও আফ্রিকা উপেক্ষিত ছিল দীর্ঘদিন। তথাকথিত সভ্য পাশ্চাত্য সভ্যতা আফ্রিকার নিজস্ব জীবনধারা, ঐতিহ্য, সংস্কৃতি ইত্যাদিকে স্বীকার করত না।
কিন্তু ঊনবিংশ শতকে ইউরোপীয়রা আফ্রিকায় উপনিবেশ স্থাপনের সূচনার ফলে ক্রমে এই শতকের শেষে প্রায় পুরো আফ্রিকাই ইউরোপের বিভিন্ন দেশের উপনিবেশে পরিণত হয়। আফ্রিকার সম্পদের সন্ধান পেতে এই শ্বেতাঙ্গ ঔপনিবেশিক তথা সাম্রাজ্যবাদীর দল শুরু করে মানবিক লাঞ্ছনা। আফ্রিকার কৃষ্ণাঙ্গ সরল মানুষগুলিকে লোহার হাতকড়ি পরিয়ে মানুষ ধরা এই বর্বরেরা তাদের পরিণত করে ক্রীতদাসে। তাদের বর্বরতা ও লোভ আফ্রিকার সূর্যহারা অরণ্যের চেয়েও কালো। এইসব অত্যাচারিত মানুষদের রক্ত ও অশ্রুতে কর্দমাক্ত হয় আফ্রিকার বনপথের ধুলো। সাম্রাজ্যবাদী দস্যুদের কাঁটা মারা জুতোর তলায় কাদার পিণ্ড এভাবেই আফ্রিকার অপমানিত ইতিহাসে চিরচিহ্ন দিয়ে গিয়েছে। এবার আমরা দেখি পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 4.4, জন্ম নিল ফাউন্টেন পেন। হারিয়ে যাওয়া কালি কলম রচনা অবলম্বনে ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা করো। এবার উত্তরটা দেখো। উত্তর, উদ্ধৃতাংশটি লেখক শ্রীপান্থের হারিয়ে যাওয়া কালিকলম নামক প্রবন্ধ থেকে গৃহীত। লুইস অ্যাডসন ওয়াটারম্যানকে ফাউন্টেন পেনের স্রষ্টা বলা হয়। বাংলায় এই পেনের নামকরণ করেছিলেন রবীন্দ্রনাথ। তিনি এই পেনের নাম দেন ঝর্ণা কলম। পৃথিবীর প্রতিটি আবিষ্কারের পেছনেই থাকে নানান গল্প বা ঘটনা। লুইস অ্যাডসন ওয়াটারম্যানের ফাউন্টেন পেন আবিষ্কারের পেছনে এমনই একটি বৃত্তান্ত রয়েছে। সেকালের অন্য ব্যবসায়ীদের মতো তিনিও দোয়াত কলম নিয়ে কাজে বের হতেন। একবার তিনি এক ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে গিয়েছিলেন। দলিল কিছুটা লেখা হয়েছে, এমন সময় দোয়াত হঠাৎ উপুড় হয়ে পড়ে গেল কাগজে। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে। ফিরে এসে তিনি শোনেন ইতিমধ্যে আর একজন ব্যবসায়ী সইসাবুত করে চুক্তি পাকা করে ফেলেছেন। এই ঘটনার প্রেক্ষিতে বিমর্ষ ওয়াটারম্যান প্রতিজ্ঞা করেন যে এর একটা বিহিত তাকে করতেই হবে। এরপরই তার নিরলস প্রচেষ্টায় জন্ম নিল ফাউন্টেন পেন। এবার আমরা পরের প্রশ্নটা দেখি। পরের প্রশ্ন 4.5, তারপর যুদ্ধ এলো। কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণতি ঘটল? চলো এর উত্তরটা দেখে নেওয়া যাক। উত্তরটা দেখো। চিলিয়ান কবি পাবলো নেরুদা জীবনযুদ্ধের একজন লড়াকু সৈনিক। চোখের সামনে ঘটে যাওয়া দুই বিশ্বযুদ্ধ প্রত্যক্ষ করেছেন তিনি। তাই পাঠ্য কবিতায় তিনি যুদ্ধের যে করুণ ও মর্মস্পর্শী ছবি এঁকেছেন তা অত্যন্ত বাস্তবোচিত। অসুখী একজন কবিতাটি আসলে যুদ্ধের প্রেক্ষাপটে এক শাশ্বত ভালোবাসার গল্প। কবিতার কথক প্রিয়তমাকে নিজ বাসভূমিতে ফেলে রেখে দেশ ছাড়তে বাধ্য হন, অথচ জীবন তার নিজস্ব ছন্দে চলতে থাকে। কিন্তু প্রিয় নারীটির অপেক্ষার যন্ত্রণা ক্রমশ দীর্ঘ থেকে দীর্ঘতর হয়। বছরের পর বছর কাটে। এমন সময় আসে যুদ্ধ। ঘটনা পরম্পরার এই ক্রমটিকে ফুটিয়ে তুলতেই এখানে কবি তারপর শব্দটি ব্যবহার করেছেন। যুদ্ধের ভয়াবহ বীভৎসতায় মানুষ আশ্রয়হীন হলো। নৃশংসতার হাত থেকে রেহাই পেল না শিশুরাও। দাবানলের মতো যুদ্ধের আগুন সমতলে ছড়িয়ে পড়ল। ধ্বংস হলো দেবালয় আর তার ভিতরের দেবতারা। তাদের প্রাচীন রক্ষণশীল প্রাণহীন দেবত্ব নষ্ট হলো। মানুষকে তারা স্বপ্ন দেখাতে ব্যর্থ হলো। কবির সেই মিষ্টি বাড়ির ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা চিমনি, প্রাচীন জলতরঙ্গ সব চূর্ণ ও ভস্ম হলো যুদ্ধের আগুনে। ঠিক একইভাবে শহরটাও পুড়ে গেল। বীভৎসতার চিহ্ন নিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, পাথরের মূর্তির বীভৎস কাটা মাথা আর রক্তের একটা কালো দাগ। শুধু সেই ধ্বংসস্তূপে বেঁচে থাকল মেয়েটির অপেক্ষা ও অবিচল ভালোবাসা। কবির প্রিয় শহরের প্রতিচ্ছবি, যুদ্ধের বীভৎসতা, মানুষের লোভ, হিংসা, সাম্রাজ্যবাদী মনোভাব এবং বর্বরতাকে স্পষ্ট করে তুলেছে, যা পাঠককে স্তম্ভিত করেছে। শুধু এই যুদ্ধের বীভৎসতা ছুঁতে পারে না কবির সেই প্রিয়
অপেক্ষারতার ভালোবাসাকে। ধ্বংস ও বিনাশের হাজার লেলিহান শিখা তাকে কোনো মতেই ধ্বংস করতে পারে না। সময়ান্তরে প্রবাহমান মানব হৃদয়ের যন্ত্রণা, আকুতি ও আরতি সেই মেয়েটির মধ্য দিয়ে ফুটে ওঠে অনুভূতির অনির্বাণ অবিনাশী প্রকাশ হিসাবে। এরপরে পরের প্রশ্ন দেখো 5 প্রশ্ন, নির্দেশ অনুযায়ী উত্তর দাও। 5.1 অনুসর্গ হলো এক প্রকার। সঠিক উত্তর হবে অপশান ঘ, অব্যয়পদ। 5.2 বিভক্ত কখনোই লুপ্ত হয় না। সঠিক অপশানটি হলো অপশান গ, সম্বন্ধ পদে। 5.3 নির্দেশকের একটি উদাহরণ হলো অ্যান্সার অপশান ঘ, গুলি। এরপর দেখো দেয়া আছে 6 দাগে বঙ্গানুবাদ করো। ইংরাজি যেটা আছে সেটা আমরা আগে পড়ি। হোম ইজ দ্য ফার্স্ট স্কুল where the child learns his first lesson. He sees, hears and begins to learn at home. It is home that builds his character. In a good home, honest and healthy men are made. এবারে বঙ্গানুবাদটা দেখো। 6 দাগে গৃহই প্রথম বিদ্যালয়, যেখানে একটি শিশু তার প্রথম পাঠ গ্রহণ করে। সে দেখে, শোনে এবং বাড়িতেই শিখতে শুরু করে। গৃহই তার চরিত্র নির্মাণ করে। একটা ভালো বাড়িতে সৎ আর স্বাস্থ্যবান মানুষ তৈরি হয়। তো এই ছিল বাংলা মডেল অ্যাক্টিভিটি ক্লাস 10 পার্ট 4। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে একটা লাইক করো। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনে ক্লিক করো, যাতে পরবর্তী ভিডিওর লিঙ্ক তোমরা সরাসরি পেতে পারো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, গুড বাই অ্যান্ড থ্যাংক ইউ।